can't tell you that. Рассказали про весь план. ট্রাম্প যখনই যা বলছেন পুতিন ঠিক তার উল্টোটাই করছেন। ট্রাম্প টেলিফোনে পুতিনকে ইউক্রেন আক্রমণ করতে নিষেধ করলে আক্রমণের ধার আরও বাড়িয়ে দিচ্ছেন। ইরানের বিষয়েও পুতিনকে এখনও বাগে আনতে পারেনি ট্রাম্প। উল্টো কিম জং উনকে কাছে টেনে স্পষ্টতই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করছেন বলে অভিযোগ উঠেছে। তাহলে কি পুতিন একটা মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন? এমন প্রশ্ন থেকেই আল জাজিরা একটি প্রতিবেদন তৈরি করেছে। কিছুদিন আগে ইস্টার সানডের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খ্রিস্টানদের ছুটির দিন উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেন। অন্যবারের মতো এবারও তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন। ইউক্রেনীয় গণমাধ্যমের খবর জানাচ্ছে, রাশিয়া ড্রোন হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছিল। যথারীতি ইউক্রেনের সাধারণ নাগরিকদেরও লক্ষ্যবস্তু করেছে তারা। পুরোটা সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অব্যাহতভাবে বলে আসছেন যে শান্তি অর্জিত হবে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও যখন বলছেন যে অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতার পথ থেকে সরে আসতে পারে, তারপরও ট্রাম্প আশাবাদ প্রকাশ করে যাচ্ছেন যে চুক্তি সম্ভব। ইস্টার সানডেতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, আশা করা যায় রাশিয়া ও ইউক্রেন এ সপ্তাহেই চুক্তিতে পৌঁছাবে। এক সপ্তাহ আগে রাশিয়া ইউক্রেনের সামি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায়। 2 শিশুসহ 34 জন নিহত হন, আহত হন আরও কয়েক ডজন। এমন রক্তাক্ত হামলাও মার্কিন প্রেসিডেন্টকে প্রভাবিত করতে পারেনি। তিনি এটাকে ভুল বলে বর্ণনা করেছেন। এখন এটা স্পষ্ট যে ইউক্রেনে ট্রাম্প নাটকীয়ভাবে ব্যর্থ হয়েছেন। তাকে এখন অনুধাবন করতেই হবে যে সাহসী প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন। তিনি 24 ঘন্টায় যুদ্ধ শেষ করতে পারেননি, 100 দিনেও সেটা পারবেন না। ট্রাম্পের নেতৃত্বে ওয়াশিংটনের মধ্যস্থতা করার তাড়নাটা ফিকে হয়ে গেছে এবং এখানে তাদের কৌশলটাও অপরিষ্কার। একজন প্রেসিডেন্ট যিনি নিজেকে চুক্তি প্রণেতা বলে গর্ব প্রকাশ করতেন, তাকে এখন সিদ্ধান্তহীন বলে মনে হচ্ছে। এটা যদি চলতে থাকে তাহলে ট্রাম্প 2 ক্ষেত্রে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়বেন। 1, মধ্যস্থতাকারী হিসেবে, 2, মিত্র হিসেবে। তার বর্তমান ভূমিকা বিশ্বে যুক্তরাষ্ট্রকে শুধু দুর্বলই করছে না, রাশিয়াকেও আগ্রাসন চালাতে উৎসাহিত করছে। এখন পর্যন্ত পুতিনের অবস্থানের কোনো বদল হয়নি। তিনি ক্রিমিয়া ও ইউক্রেনের যে 4টি অঞ্চল রুশ সেনাবাহিনী আংশিক দখলে নিয়েছে তার স্বীকৃতি দাবি করেছেন। কিয়েভের জন্য ন্যাটোর সদস্যপদ নয় ও ইউক্রেনের সেনাবাহিনীর আকার ছোট করা। তিনি ইউক্রেনে সরকার পরিবর্তনেরও দাবি জানিয়েছেন। যুদ্ধ চলাকালে ইউক্রেনে নির্বাচন দেওয়ার দাবিও তিনি জানিয়েছেন। পুতিন বুঝতে পারছেন যে তিনি শক্তিশালী অবস্থান থেকে দর কষাকষি করছেন এবং সে কারণেই কোনো ধরনের সমঝোতা করতে অস্বীকার করছেন তিনি। ট্রাম্পের কাছে এখন এমন কিছু নেই যে এখানে তিনি সুবিধা করতে পারেন। এ কারণেই তার কৌশল হলো ইউক্রেনকে চাপ দিয়ে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করানো। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সংক্রান্ত নীতি পরিবর্তন করে তিনি পুরো বিষয়টিকে আরও খারাপ করে তুলেছেন। প্রথমে তিনি ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনকে আর অস্ত্র, গোলাবারুদ ও গোয়েন্দা তথ্য দেবেন না। পরে অবশ্য তার অবস্থান কিছুটা পাল্টান। পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদন দেওয়া সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, কিন্তু নতুন কোনো প্যাকেজ অনুমোদন দেবেন না বলে ট্রাম্প ঘোষণা করেন। এর মানে হচ্ছে খুব শিগগির ইউক্রেনের গোলাবারুদের মজুদ ফুরিয়ে আসবে। রাশিয়া এটা ভালো করেই জানে, সে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির সুযোগে দেশটি সময় ক্ষেপণ করছে। ইউক্রেনের সেনাবাহিনী যখন তাদের গুরুত্বপূর্ণ রসদ ফুরিয়ে যাওয়ার অপেক্ষায় দিন পার করছে, তখন রাশিয়া নতুন করে তাদের সেনাবাহিনীতে বিপুল সংখ্যক সেনা নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া তাদের সেনাবাহিনীতে 1,60,000 নতুন সেনা নিয়োগ দিচ্ছে। এর অর্থ হচ্ছে তারা যুদ্ধের মাত্রা উল্লেখযোগ্যভাবে তীব্র করবে। ইউক্রেনের কমান্ডাররা সতর্ক করেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকটি ফ্রন্টে বড় ধরনের আক্রমণ করবে রাশিয়া। পুতিনের উদ্দেশ্য হচ্ছে ট্রাম্প প্রশাসনের স্ব-আরোপিত শান্তি প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষাকে নিজের সুবিধায় কাজে লাগানো। পুতিনের কৌশল হল ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ভাণ্ডার নিঃশেষ হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনাকে টেনে নিয়ে যাওয়া, যাতে রাশিয়ার সেনাবাহিনী প্রতিরোধহীন অবস্থায় ইউক্রেনের অনেকটা ভেতরে অগ্রসর হতে পারে এবং কিয়েভকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে। ইউক্রেনের জন্য পরাজয় কোনো বিকল্প নয়। এই দেশ এখনও দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে লড়াই চালিয়ে যাবে। তার কারণ হলো এর স্বাধীনতা ও মুক্তি ঝুঁকির মুখে পড়েছে। এমনকি ট্রাম্প যদি একটা খারাপ চুক্তি মেনে নেওয়ার জন্য ইউক্রেনের উপর আরও চাপ দেন, তারপরও ইউক্রেনের কোনো নেতা এ ধরনের চুক্তিতে স্বাক্ষর করবেন না, কারণ এর মানে হলো রাজনৈতিকভাবে ধ্বংস হওয়া। Кожен з партнерів знає,
সব দ্বিধাদ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিভাজন থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলোর সামনে কিয়েভের পূর্ণাঙ্গ মিত্র না হওয়ার বিকল্প নেই। ইউরোপীয়রা জানে রাশিয়া ইউক্রেনেই থামবে না, এটা তাদের জন্য অস্তিত্বগত হুমকি। কেননা ক্রেমলিন এরই মধ্যে রাশিয়ার জনগণকে এই বলে প্রস্তুত করছে যে ন্যাটোর দেশগুলোর সঙ্গে একটা মহাযুদ্ধ দরকার। এই হুমকির মুখে ইউরোপীয় দেশগুলো পুনরায় সশস্ত্র হতে চাইছে এবং এর জন্য তাদের সময়ের প্রয়োজন। এর মানে হলো যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকুক আর নাই থাকুক, ইউক্রেনের স্বাধীনতা যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে। ইরান ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের নজর চীন তাইওয়ান সংকটের দিকে। ট্রাম্প প্রশাসনের ভূ রাজনৈতিক কৌশলে এবার গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছে তাইওয়ান। সাম্প্রতিক সময়ে হিমার্স রকেট মোতায়েন ও সামরিক মহড়া যেন চীনের প্রতি একটি প্রত্যক্ষ হুঁশিয়ারি বার্তা। তাইওয়ানে বার্ষিক লাইভ ফায়ার মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সর্বাধুনিক রকেট মোতায়েন করেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতায় এই পদক্ষেপ চীনের বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরোধ সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার তাইওয়ানের কেন্দ্রীয় উপকূলে তাইচুং শহরের চারপাশে দুটি সাজোয়া ট্রাকে করে হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম চলাচল করতে দেখা যায়। এই দৃশ্য ছিল হানকুয়ান নামে 10 দিন ব্যাপী বৃহত্তম বার্ষিক সামরিক মহড়ার অংশ। এটি তাইওয়ানের চতুর্থ দিনের মহড়া। তাইওয়ানের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল চেন লিয়ান জিয়া বলেন, নির্দেশ না দেওয়া পর্যন্ত শত্রুপক্ষের স্যাটেলাইট, আকাশ নজরদারি বা আমাদের সীমার পেছনে অবস্থানরত প্রতিপক্ষের নজর এড়িয়ে হিমার্স লুকিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য স্পষ্ট, বাস্তব যুদ্ধ পরিস্থিতি বিবেচনা রেখেই এই মহড়া পরিচালিত হচ্ছে। তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতে জানিয়েছেন, এই মহড়াগুলো বড় পরিসরে ও বাস্তবসম্মত যুদ্ধের অনুকরণে পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিট এবং কমান্ড যেন বাস্তব যুদ্ধের অনুশীলন বলেই উপস্থাপন করা হচ্ছে। চীন, যেটি তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে, এই মহড়াকে একটি ধোঁকাবাজি ও আত্মপ্রবঞ্চনামূলক কৌশল বলে আখ্যা দিয়েছে। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় বলেছে, যুক্তরাষ্ট্র তাইওয়ান সামরিক সম্পর্কের প্রতি তাদের বিরোধিতা ধারাবাহিক ও অন্তত দৃঢ়। উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্র আইনি বাধ্যবাধকতার কারণে তাইওয়ানের নিরাপত্তা হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বিভিন্ন সময়ে তাইওয়ানকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে আসছে। গত বছর তাইওয়ানে 29টি হিমার্স রকেট সিস্টেমের মধ্যে 11টি পায়। মে মাসে এর প্রথম পরীক্ষা হয়। এই আধুনিক অস্ত্রগুলো প্রায় 300 কিলোমিটার রেঞ্জ রয়েছে, যার মাধ্যমে তাইওয়ান প্রণালীর অপর পারে চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় ঘাঁটিগুলোকে আঘাত হানার সক্ষমতা রাখে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা তাইওয়ানের কৌশলগত প্রতিরোধ গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের সম্ভাব্য হামলার জবাবে সরাসরি মার্কিন সেনা মোতায়েন করবে কিনা তা এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র দিয়ে গেলেও সরাসরি সামরিক জড়িততার ইঙ্গিত খুবই সতর্কভাবে দিয়ে থাকে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক তাইওয়ান সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বলেন, এই মহড়া বাস্তবে যুদ্ধের সম্পূর্ণ অনুকরণে সাজানো হয়েছে, যেখানে শত্রুর আক্রমণ ও পরিস্থিতি বিবেচনায় আগাম প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, এই মহড়ার মাধ্যমে চীন, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই যে তাইওয়ান যে কোনো চীনা আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে চীনের প্রতিক্রিয়া উত্তপ্ত হয়ে উঠেছে। মহড়ার প্রথম দিন থেকে তাইওয়ান প্রণালীর চারপাশে চীনা বিমান ও যুদ্ধ জাহাজের তৎপরতা বেড়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের এই পাল্টাপাল্টি প্রস্তুতি পুরো অঞ্চলকে একটি নির্দিষ্ট উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের ধারণা, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই মহড়া শুধু প্রতিরক্ষা অনুশীলন নয়, বরং তা একটি কৌশলগত বার্তা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, যা চীনের জন্য সরাসরি হুঁশিয়ারি। এখন দেখার বিষয় এই মহড়ার পর চীনের প্রতিক্রিয়া কেমন হয় এবং তাইওয়ান প্রণালীতে পরবর্তী কূটনৈতিক ও সামরিক উত্তেজনা কোন দিকে মোড় নেয়।
ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের নজর চীন তাইওয়ান সংকটের দিকে। ট্রাম্প প্রশাসনের ভূ রাজনৈতিক কৌশলে এবার গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছে তাইওয়ান। সাম্প্রতিক সময়ে হিমার্স রকেট মোতায়েন ও সামরিক মহড়া যেন চীনের প্রতি একটি প্রত্যক্ষ হুঁশিয়ারি বার্তা। তাইওয়ানে বার্ষিক লাইভ ফায়ার মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সর্বাধুনিক রকেট মোতায়েন করেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতায় এই পদক্ষেপ চীনের বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরোধ সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার তাইওয়ানের কেন্দ্রীয় উপকূলের তাইচুং শহরের চারপাশে দুটি সাঁজোয়া ট্রাকে করে হিমার্স বা হাই মোবালিটি আর্টিলারি রকেট সিস্টেম। এই দৃশ্য ছিল হান কোয়াং নামের 10 দিন ব্যাপী বৃহত্তম বার্ষিক সামরিক মহড়ার অংশ। এটি তাইওয়ানের 4র্থ দিনের মহড়া। তাইওয়ানের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল চেন লিয়ানজিয়া বলেন, নির্দেশ না দেয়া পর্যন্ত শত্রুপক্ষের স্যাটেলাইট আকাশ নজরদারি আমাদের সীমার পেছনে অবস্থানরত প্রতিপক্ষের নজর এড়িয়ে হিমার্স লুকিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্যে স্পষ্ট, বাস্তব যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে এই মহড়া পরিচালিত হচ্ছে। তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতে জানিয়েছেন, এই মহড়াগুলো বড় পরিসরের ও বাস্তবসম্মত যুদ্ধের অনুকরণে পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিট এবং কমান্ড যেন বাস্তব যুদ্ধের অনুশীলন বলেই উপস্থাপন করা হচ্ছে। চীন, যেটি তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে, এই মহড়াকে একটি ধোঁকাবাজি ও আত্মপ্রবঞ্চনামূলক কৌশল হিসেবে আখ্যা দিয়েছে। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় বলেছে, যুক্তরাষ্ট্র তাইওয়ান সামরিক সম্পর্কের প্রতি তাদের বিরোধিতা ধারাবাহিক ও অত্যন্ত দৃঢ়। উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্র আইনি বাধ্যবাধকতার কারণে তাইওয়ানের নিরাপত্তা হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বিভিন্ন সময়ে তাইওয়ানকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে আসছে। গত বছর তাইওয়ান 29টি হিমার্স রকেট সিস্টেমের মধ্যে 11টি পায়। মে মাসে এর প্রথম পরীক্ষা হয়। এই আধুনিক অস্ত্রগুলোর প্রায় 300 কিলোমিটার রেঞ্জ রয়েছে, যার মধ্যে তাইওয়ান প্রণালীর অপর পারে চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় ঘাঁটিগুলোতে আঘাত হানার সক্ষমতা রাখে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা তাইওয়ানের কৌশলগত প্রতিরোধ গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের সম্ভাব্য হামলার জবাবে সরাসরি মার্কিন সেনা মোতায়েন করবে কিনা তা এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র দিয়ে গেলেও সরাসরি সামরিক জড়িততার ইঙ্গিত খুবই সতর্কভাবে দিয়ে থাকে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক তাইওয়ান সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বলেন, এই মহড়া বাস্তব যুদ্ধের সম্পূর্ণ অনুকরণে সাজানো হয়েছে, যেখানে শত্রুর আক্রমণ ও পরিস্থিতি বিবেচনায় আগাম প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, এই মহড়ার মাধ্যমে চীন, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই যে তাইওয়ান যে কোনো চীনা আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে চীনের প্রতিক্রিয়াও উত্তপ্ত হয়ে উঠেছে। মহড়ার প্রথম দিন থেকেই তাইওয়ান প্রণালীর চারপাশে চীনা বিমান ও যুদ্ধজাহাজের তৎপরতা বেড়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের এই পাল্টাপাল্টি প্রস্তুতি পুরো অঞ্চলকে এক অনির্দিষ্ট উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই মহড়া শুধু প্রতিরক্ষা অনুশীলন নয়, বরং তা একটি কৌশলগত বার্তা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, যা চীনের জন্য সরাসরি হুঁশিয়ারি। এখন দেখার বিষয়, এই মহড়ার পর চীনের প্রতিক্রিয়া কেমন হয় এবং তাইওয়ান প্রণালীতে পরবর্তী কূটনৈতিক ও সামরিক উত্তেজনা কোন দিকে মোড় নেয়।
ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি যুদ্ধকক্ষ থেকে ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা ও পরিচালনার নেতৃত্ব দিয়েছেন। খামেনির নির্দেশে পরিচালিত সুনির্দিষ্ট ও ফলপ্রসূ হামলার কারণেই ইসরায়েল ও ওয়াশিংটন মাত্র 12 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। গত 13 জুন ভোররাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। হামলার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন জেনারেল নিহত হন। বিশ্লেষকেরা মনে করেন, ইরান যেন সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালাতে না পারে সেজন্যই জেনারেলদের নিশানা করে হত্যা করা হয়েছে। তেহরান টাইমস জানায়, ইসরায়েলের হামলার আগে মার্কিন কর্মকর্তারা ইরানকে আশ্বস্ত করেছিলেন পরোক্ষ পারমাণবিক আলোচনা যতদিন চলবে ততদিন যুদ্ধের কোনো আশঙ্কা নেই। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে চলমান এই আলোচনার একটি পর্ব হামলার মাত্র কয়েকদিন আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে গত 22 জুন ইরানে সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন তারা ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। যুদ্ধের শুরুর দিনগুলোতেই এসব স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল। কালিবাফ বলেন, আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের 3-4 ঘন্টার মধ্যেই নতুন কমান্ডার নিয়োগ দেন। তিনি তাদের ব্যক্তিগতভাবে তলব করেন, ব্রিফ করেন, নির্দেশনা দেন এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেন। কালিবাফ ব্যাখ্যা করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক সেই ভূমিকাই পালন করেছেন যেমনটি তিনি 1980-এর দশকে করেছিলেন, যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক দক্ষিণ ইরানে হামলা চালিয়েছিল। ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আয়াতুল্লাহ খামেনি। একটি ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে বলেন, ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং এই জন্য তারা দুর্দশাগ্রস্ত হবে। যুদ্ধের প্রথম দিন থেকেই ইরান পাল্টা হামলা শুরু করে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে গঠিত ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো নিশানা করা হয়। এই পাল্টা হামলা যুদ্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল। ইরানের পাল্টা হামলার পরিণতি গোপন রাখতেই ইসরায়েল সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু তা সম্পূর্ণ সফল হয়নি। যুদ্ধ চলাকালে ও পরবর্তী সময়ে উঠে আসা বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, প্রকৃত ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ হিব্রু ভাষাভাষী গণমাধ্যমে প্রকাশিত তথ্যের তুলনায় অনেক বেশি। ইসরায়েল সম্পর্কে গভীরভাবে ওয়াকিবহাল এক মার্কিন বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তা বলেন, তার ধারণা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 1/3 তেল আবিব ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 5টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে আসা আরও বিভিন্ন তথ্য থেকে জানা যায়, তেল আবিবের কিরিয়া কম্পাউন্ডে অবস্থিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় হামলার শিকার হয়েছে, যা মেরামত করতে কয়েক মাস লেগে যেতে পারে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা জানান, প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর, বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত ওয়েজম্যান ইনস্টিটিউট, হাইফার তেল শোধনাগার এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাক্ষাৎকারে মোহাম্মদ বাঘের কালিবাফ বলেন, ইসরায়েল ক্ষয়ক্ষতির যে কথা স্বীকার করেছে, বাস্তবে তা সেটার চেয়ে অনেক বেশি। তিনি বলেন, যুদ্ধের শেষ দিকে আমাদের প্রায় 90% ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হেনেছে। কালিবাফ দাবি করেন, ইসরায়েলে প্রকৃত নিহতের সংখ্যা সম্ভবত 500-এর কম নয়, কিন্তু দেশটির সরকারি হিসাবে নিহতের সংখ্যা মাত্র 29। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানান মোহাম্মদ বাঘের কালিবাফ। তিনি বলেন, কূটনৈতিক আলোচনার মাঝপথে এ ধরনের আগ্রাসন বিশ্বাসঘাতকতা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত দেশটির আল উদাইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। এটা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। ওই অভিযানে ইরান মোট 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে 6টি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সব ক্ষেপণাস্ত্রই নিশানায় আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র খালি মাঠে পড়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, আল উদেইদ ঘাঁটির অন্তত একটি গম্বুজাকৃতির কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ওই কাঠামোর ভেতরে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল সামরিক যোগাযোগের সরঞ্জাম ছিল, যা গোপন সামরিক অভিযানের জন্য ব্যবহার করা হতো। সবসময় যিনি নিজের মতো আর নীরব থাকতে পছন্দ করেন, এবার তিনি প্রকাশ্যে এসে বদলে দিলেন অনেক হিসেব নিকেশ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের এক ঘোষণায় এবার নড়ে চড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন তাতে নিঃশর্ত সমর্থন থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনায় লাভরভকে একথা জানান কিম জং উন। বলছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA। 3 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন লাভরভ। পিয়ংইয়ং এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহরে লাভরভের সঙ্গে বৈঠক করেন কিম জং উন। এর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে কৌশলগত বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয় সন হুই। গত বছর স্বাক্ষরিত একটি অংশীদারত্ব চুক্তির অধীনে আরও সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন তারা। এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তার বরাতে KCNA-র প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন আবারও নিশ্চিত করেছেন ইউক্রেন সংকট মোকাবেলায় রুশ নেতৃত্বের নেওয়া সব পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে ও উৎসাহ দিতে উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা আদান প্রদান অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে কিম জং উন ও সের্গেই লাভরভ করমর্দন করছেন। এরপর দুজন পরস্পরকে জড়িয়ে ধরে অভিবাদন জানান। 2 বছর ধরে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় নির্ভরশীলতা তৈরি হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর মস্কোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন কিম জং উন। রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার 10,000-এর বেশি সেনা ইউক্রেনে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে মস্কোকে অস্ত্র দিয়েছে পিয়ংইয়ং। রাশিয়া ও উত্তর কোরিয়া দুই দেশের উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা রয়েছে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার ঐতিহাসিক সফরে গেলে দেশ দুটি সামরিক চুক্তি সই করে। এতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত শর্ত যুক্ত রয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনের চলমান সামরিক অভিযানে তার দেশকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে উত্তর কোরিয়া। তিনি আরও বলেন, ইউক্রেনের রুশ বাহিনীর সামরিক অভিযানে উত্তর কোরিয়া যেভাবে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে সেটার প্রশংসা করি আমরা। দুই দেশ এখন সক্রিয়ভাবে বহুমাত্রিক অংশীদারত্ব এগিয়ে নিচ্ছে। বিশ্ব রাজনীতিতে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন একটি দেশ হিসেবে পরিচিত। নিজস্ব অস্ত্র কর্মসূচির কারণে দেশটি একাধিকবার জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মস্কোর ঘনিষ্ঠ মিত্র, আর এই দুই পরাশক্তির ঘনিষ্ঠতা নতুন করে ভাবিয়ে তুলছে পশ্চিমা বিশ্বকে। Партнерство предусматривает в том числе оказание взаимной помощи в случае агрессии. গুঞ্জন রটেছে, পুতিন এখন ট্রাম্পের কোনো আদেশ অনুরোধেই মানছেন না, বরং ট্রাম্প যে বিষয়ে কথা বলছেন পুতিন তার উল্টোটা করছেন। আর রাশিয়া এই সাহস মূলত উত্তর কোরিয়া, চীন আর ইরানের পরোক্ষ সমর্থনেই দেখাচ্ছে। যদিও দীর্ঘদিন পরে হলেও উত্তর কোরিয়া রাশিয়ার সমর্থন নিয়ে প্রকাশ্যে এসেছে।
ইরান ইসরায়েল যুদ্ধবিরতির অনেক পরে এসে এখন একের পর এক প্রকাশ্যে আসছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র। দুই দেশই এই যুদ্ধে নিজেদের জয়ী ঘোষণা করেছে। তবে প্রথম দিকে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি মনে হলেও এখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে ইসরায়েলের ভয়াবহ চিত্র। ইরান ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে বলে এতদিন পর সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ইরান যখন ইসরায়েলের আয়রন ডোম আর যুক্তরাষ্ট্রের থার্ডকে ফাঁকি দিয়ে হামলা করতে সক্ষম হতে থাকে, তখনই ট্রাম্প অনেকটা তাড়াহুড়ো করে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। আন্তর্জাতিক অনেক সূত্র দাবি করেছে, যুদ্ধ আর কিছুদিন স্থায়ী হলে ইরানের পক্ষে রাশিয়া সরাসরি এই যুদ্ধে নেমে পড়ত। এমন ভয় থেকেই হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা আসে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে দ্য টেলিগ্রাফ। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমটি এমন দাবি করেছে। এসব হামলার ঘটনা ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এছাড়া সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করতে পারেনি বলেও দাবি করে গণমাধ্যমটি। এমন তথ্য প্রকাশ্যে আসায় এখন প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে। 12 দিনের এই যুদ্ধে ইসরায়েল ও ইরান উভয়ই চূড়ান্ত বিজয় দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক রাডার চিত্রগুলো বিশ্লেষণ করে দেখেছেন। এই গবেষকরা স্যাটেলাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রে বোমার ক্ষয়ক্ষতি শনাক্তে বিশেষজ্ঞ। তারাই বিষয়টি টেলিগ্রাফকে জানান। তথ্য অনুযায়ী উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় 5টি সামরিক স্থাপনায় ইরানের 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যে হামলাগুলোর তথ্য এর আগে প্রকাশ্যে আসেনি। এর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। লজিস্টিক ঘাঁটি বলতে এমন একটি সামরিক ঘাঁটি বা কেন্দ্রকে বোঝানো হয় যেখানে যুদ্ধ বা সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, রসদ, জ্বালানি, অস্ত্র, যানবাহন ও অন্যান্য সহায়ক উপকরণ মজুত, সংরক্ষণ ও বিতরণ করা হয়। বিশেষজ্ঞদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসরায়েল সরকারিভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরছে, প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক বেশি হতে পারে। দ্য টেলিগ্রাফের পক্ষ থেকে গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। আইডিএফের একজন মুখপাত্র বলেন, আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা ঘাঁটির ক্ষতির বিষয়ে কিছু বলবো না, তবে যা বলতে পারি তা হলো অভিযানের পুরো সময় জুড়ে সংশ্লিষ্ট সব ইউনিট কার্যক্রম চালু রাখতে সক্ষম ছিল। 5টি সামরিক স্থাপনার পাশাপাশি ইসরায়েলের আরও 36টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হওয়ার তথ্য পাওয়া গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আবাসিক ও শিল্প কাঠামোগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হলেও যুদ্ধের প্রথম 8 দিন থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তখন থেকে প্রতিহত হওয়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে গিয়ে আঘাত হানার অনুপাত বাড়তে থাকে। বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে কেন ইরানের ক্ষেপণাস্ত্র বেশি পরিমাণে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করতে পারল তা স্পষ্ট নয়। তবে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতিও উন্নত হয়েছে এবং তারা হয়তো বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।
ইসরায়েলের সবচেয়ে পরিচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হলো আয়রন ডোম। গুরুত্বপূর্ণ বিষয় হলো 12 দিনের যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের দুটি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তারপরও ইরানের ক্ষেপণাস্ত্র কিভাবে হাইফা শহরে আঘাত হানল তা নিয়ে রয়েছে বিস্তর গবেষণা। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কমপক্ষে 36টি থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার প্রতিটির খরচ প্রায় $1.20 কোটি। ইসরায়েল একটি ঘনবসতির ছোট দেশ। দেশটির জনসংখ্যা মাত্র 97 লাখ। দেশটির বিখ্যাত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ হওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন। সরকারও সতর্ক করে বলেছে এই ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ নয়। But in 4 months, they said you have to. দিন দিন ট্রাম্প পুতিন তিক্ততা বেড়েই যাচ্ছে। এরই মাঝে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা আরও লম্বা হয়েছে। ট্রাম্প কোনো অনুরোধ করলে সেটা রাখা তো দূরের কথা, উল্টো কাজই করছেন পুতিন। Не прекращается эта риторика. И в то же время বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের মোড়লগিরি এবার পুতিনের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হতে পারে, যা কখনোই ট্রাম্প মেনে নেবে না। তাহলে কি যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট রাশিয়া? বিশ্বের দুই পরাশক্তি কি ধীরে ধীরে যুদ্ধের দিকে এগোচ্ছে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সচেতনদের মনে। Do we keep this going? রাশিয়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সম্পর্ক আর ভবিষ্যৎ নিয়ে আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে অনেকটা হঠাৎ করেই প্রকাশ্যে পুতিনের সমালোচনা বাড়িয়েছেন ট্রাম্প। এর আগে ইউক্রেন শান্তি চায় না বলে অভিযোগ করেছিলেন তিনি। সম্প্রতি ট্রাম্প বলেন, পুতিন আমাদের উদ্দেশ্যে অনেক আজেবাজে কথা বলেছেন। তিনি সবসময় খুব ভালো ব্যবহার করেন, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত সেগুলো অর্থহীন। и украинские, и другие региональные. সর্বশেষ মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করে ওয়াশিংটন। কিন্তু পুতিন সাময়িক অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব গ্রহণ করেননি। ইউক্রেন অবশ্য এই প্রস্তাব মেনে নিয়েছে। রাশিয়ার যুক্তি, ইউক্রেন এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সেনাদের নতুন উদ্যমে মোতায়েন এবং নিজেদের আরও অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারে। গত সপ্তাহে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন তিনি পুতিনের প্রতি তার হতাশা থেকে কোনো পদক্ষেপ নেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেছিলেন, আমি আপনাদের বলবো না, আমরা কি একটু চমক চাই না? জুলাই মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন কিয়েভে অস্ত্র সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। এক সপ্তাহ পরে ট্রাম্প এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। 8 জুলাই তিনি বলেন, আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি, আমাদের তা করতেই হবে। ইউক্রেনকে নিজেদের রক্ষা করতে সক্ষম হতে হবে। তারা এখন খুব কঠিন হামলার শিকার হচ্ছে। No way that you can allow, whether you have to fight or not. মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, এই অস্ত্রগুলো ন্যাটোর কাছে বিক্রি করা হবে। ন্যাটো এর সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে। ন্যাটো এরপর সেগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। ন্যাটো মার্কিন নেতৃত্বাধীন একটি সামরিক জোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। ট্রাম্প বলেন, জুনে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে এই চুক্তি হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে এক তিক্ত বৈঠকের পর ট্রাম্প ফেব্রুয়ারিতে ইউক্রেনে সাহায্য পাঠানো স্থগিত করেছিলেন। জেলেনস্কিকে অভিযুক্ত করে ট্রাম্প বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে $35,000 কোটি খরচ করার জন্য প্ররোচিত করেছেন যা জেতা সম্ভব নয়। Постійно намагаються розколотись. এদিকে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সামরিক, জ্বালানি, বেসামরিক উড়োজাহাজ চলাচল, জাহাজ নির্মাণ ও টেলিযোগাযোগের মতো বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের উপর অন্তত 21,692টি নিষেধাজ্ঞা আরোপ করেছে। On the left, usually, mostly, I think probably. এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে যুদ্ধের প্রথম মাসগুলোতে কিছু বিশেষজ্ঞ যেভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, ততটা দেশটির অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি। পুতিনের যুদ্ধ বন্ধে চাপ দিতে সাম্প্রতিক মাসগুলোতে জেলেনস্কি বারবার পশ্চিমা মিত্রদের প্রতি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কঠোর করার অনুরোধ জানিয়ে আসছিল। Изнутри само западное сообщество об этом говорят.
সর্বশেষ খার্কিভে রাশিয়ার ড্রোন হামলার পর শুক্রবার জেলেনস্কি এক্সে এক পোস্টে লিখেন, নিষেধাজ্ঞা জোরদার করতে হবে। আমরা একটি নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ গ্রহণের অপেক্ষায় আছি। রাশিয়াকে চাপ দেয়া এবং থামানোর জন্য যা কিছু করা সম্ভব তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। Порше погибает, стекольная промышленность погибает. অবশ্য রুবিও ও লাভরভের মধ্যে যে আলোচনা হয়েছে তা ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক প্রচেষ্টা পরিত্যাগ করেনি। আগের দিন রুবিও সাংবাদিকদের বলেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া নতুন চিন্তাভাবনা বিনিময় করেছে। নতুন প্রস্তাবের বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, আমি মনে করি এটি একটি নতুন এবং ভিন্ন প্রস্তাব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি এটিকে এমন কিছু হিসেবে চিহ্নিত করব না যা শান্তির নিশ্চয়তা দেয়, তবে এটি এমন একটি ধারণা যা আমি প্রেসিডেন্টের কাছে তুলে ধরব। বৃহস্পতিবার রুবিও ও লাভরভের বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংকটের সমাধান নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও খোলামেলা আলাপ হয়েছে। এ বিষয়ে দুই দেশ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সংঘাতপূর্ণ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান অনুসন্ধানে এবং রুশ মার্কিন অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা আবার শুরু করার বিষয়ে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। Other forms of dignitary to this wonderful place is nothing like the White House to me.